আমি বোকা বোকা স্তব্ধ চাহনিতে কেবল ফেলিয়ে চেয়ে রইলাম রাবুর দিকে। জায়নামাজের বসা থেকে উঠে দাঁড়ালাম স্বাভাবিক ভঙ্গিতে। হাত লম্বা করে কষে এক চড় বসিয়ে দিলাম রাবুর বাম গালে। রাবু ভূত দেখার মতো চমকে গেল অপ্রত্যাশিত কিছু ঘটাতে। এক হাত দিয়ে চড় খাওয়া গাল চেপে ধরল, জলপূর্ণ টলমল চোখে চাইল আমার পানে। নীরবে পা ঘুরিয়ে প্রস্থান নিল আমার সামনে থেকে। ছোট বোনকে চড় মেরেছি, তা নিয়ে আমার মাঝে তেমন খারাপ লাগা কাজ করছে না, বরং ক্রোধের দাবানলে জ্বলছি আমি। 100 চুল্লির উত্তপ্ত অনলে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে আমার অন্তরটা। কষ্টরা দলা পাকিয়ে আছে হৃদয়ের অন্তঃপুরে। চিনচিন ব্যথা করে উঠল বুকের বাঁ পাশটা। কথায় আছে, যাহা কিছু রটে কিছু না কিছু হলেও বটে। পারুল ভাবি বলল, রাবু বলল, তার মানে ব্যাপারটি আংশিক হলেও সত্যি। অভিমানী মনে ভিতর থেকে দরজা ভিড়িয়ে দিলাম। বিছানায় কাত হয়ে পড়লাম। সূক্ষ্মভাবে চিন্তা করছি ও নিজেকে নিজে প্রশ্ন করছি, আমি কি বাবা মায়ের জীবনে বাড়তি বোঝা হয়ে গেলাম? আমাকে নিয়ে তাদের এত অশান্তি। আমার অনুমতির থোড়াই কেয়ার করে বাবা মা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিতে পারল? কিভাবে? লাইফ আমার, ভালোটাও আমার, মন্দটাও আমার। তাহলে আমার মতামত এত গুরুত্বহীন হয় কিভাবে তাদের কাছে? নিজেই আবার উত্তর মিলিয়ে নিলাম নিজের মতো করে। পরক্ষণে ফের ভেবে উঠলাম, যত যাই হোক আমার উপরে কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এখনো ডিভোর্সই কার্যকর হয়নি, সেখানে কিসের বিয়ে, কার সাথে বললেই হলো। আমি আগে স্বনির্ভর হব, বলার মতো একটা পরিচয় তৈরি করব। তার আগে অন্য কিছু আমার ভাবনায় আনতে রাজি নই আমি। সন্ধ্যা বিদায় নিল বহু আগেই। রাত বাড়ছে প্রকৃতির নিয়মে। পেটের ভিতরে ক্ষুধারা উৎপাত শুরু করে দিয়েছে বিক্ষিপ্তভাবে। উঠে গেলাম ভাত খাওয়ার রুমে। হাত থেকে ভাতের প্লেট পড়ে গেল। ঝনঝন আওয়াজ শুনে মা উঠে এলো, বলল, আমি তোদের রুমের সামনে গেলাম, দেখলাম দরজা বন্ধ, তাই চলে এলাম। সে বাড়ির কি অবস্থা? ওই হারামি দেখছে তোকে? খাস নাই সেখানে কিছু? মায়ের সব জিজ্ঞাসার জবাব দিলাম অল্প বাক্যে চাপা স্বরে। মা বুঝে নিল আমার মন খারাপ সেই বাড়ির পরিস্থিতির জন্য। মা বলল, আচ্ছা ভাত খেয়ে নে, মন খারাপ করে কি আর হবে? কপালে লিখন যায় না কো খণ্ডন। এটা মুরব্বিগণ বলছেন, সময় সব ঠিক করে দিবে। বাড়িতে আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে, তেমন অর্থ করি না থাকলেও। তাই কেউ পিছনে কানাঘুষা করলেও আমাদের সামনে তেমন কিছুই বলার সাহস পায় না। নয়তো তেমন পরিবার হলে মানুষের কত টিপ্পনি শুনতে হতো। মা চলে গেল আমার সামনে থেকে। আমি ভাত খেয়ে উঠলাম। বিয়ের বিষয়ে মাকে জিজ্ঞেস করতে গিয়েও পারিনি। কথাটা বারবার গলা অবধি এসে কাটার মতো আটকে গিয়েছে। কারণ এই ভেবে, মা যেহেতু নিজ থেকে বলেনি, আমি আগ বাড়িয়ে বলাটা ঠিক হবে না হয়তো। ভাত খেয়ে উঠে নয়নকে আমার রুমে ডাকলাম। নয়ন আমার আদরের একমাত্র আকাঙ্ক্ষিত ছোট ভাই। এই কয়দিন সে নয়নকে একবারও বুকে জড়িয়ে নিইনি, মমতার পরশ দিনি, নিজের হাতে আগের মতো মুখে তুলে খাইয়ে দিনি। নয়নও কেমন দূরে দূরে রয়েছে আমার থেকে। জীবনের উপর আকস্মিক আঘাত হানা পরিস্থিতিতে নিজের বিধ্বস্ত জীবনেরই বেহাল দশা। সেখানে ভাইয়ের দিকে ফিরে চাইবার জো ছিল না। নয়নের মাথায় ও পিঠে বোনের স্নেহমাখা পরশ দিতে লাগলাম। তার পড়াশোনার খবর নিলাম। সব শেষে জিজ্ঞেস করলাম, রাবু বলল আমার বিয়ে। তুই কি এমন কিছু জানিস ভাই? নয়ন শুকনো মাটিতে হোঁচট খেল যেন। আমার চোখের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলল। অবুঝের মতো করে বলল, না তো আপা, আমি এমন কিছুই জানি না। আমি আর তুমি তো তোমার শ্বশুর বাড়িতেই ছিলাম সারাদিন। তা ঠিক, তার আগে পরে এমন কিছু শুনেছিস ভাই? আরে ধুর, না তো। আমি যাই, গেম খেলতেছি। তোমার জন্য আমি হেরে যাব এখন। নয়নের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম, আচ্ছা যা। আর শোন, আমি যে কথা জিজ্ঞেস করছি তোকে, এটা কাউকেই বলবি না, রাবুকেও না। নয়ন ঘাড় হেলে সম্মতি জানালো, আচ্ছা বলবো না বলে। আমি নানাভাবে বাবা মার কথোপকথন আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, রাবুর বলা কথার সত্যতা যাচাই করতে, কিন্তু এমন কিছুই শুনলাম না। রাবুকে চড় মারলাম আমি। সে মায়ের কাছে গিয়ে সেটা নিয়ে নালিশও করলো না আমার নামে। সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। রাতে শুয়ে গেলাম রাজনকে ঘুম পাড়িয়ে। আমার মাথায় বর্তমানে কেবল একটা বিষয় ঘুরপাক খাচ্ছে লাটিমের মতন, তা হলো আমার ঘুরে দাঁড়ানো নিয়ে। ফেসবুকে লগ ইন করলাম বহুদিন পর। আঞ্জুমানকে মেসেজ দিয়ে তার মোবাইল নাম্বার চাইলাম। নাম্বার পেয়ে রাতেই আঞ্জুমানকে ফোন দিলাম।
মাঝরাত পর্যন্ত ওর সাথে কথা বললাম। সদ্য ঝড়ে তছনছ হওয়া জীবনের কাহিনী পুরোটাই বললাম পুরনো ক্লাস ফ্রেন্ডকে। লুকিয়ে লাভ কি, আজ নয় কাল সবাই জানবে। রত্না ডিভোর্সি, রত্না সিঙ্গেল মাদার। আঞ্জুমান সব শুনে বিমূঢ় হয়ে গেল। আশ্বাস দিল, আমি তোকে যেভাবে যা পারি হেল্প করব, গুড়িয়ে যাস না দোস্ত। তুই নিজ থেকে তোর লাইফের সব বলাতে আমার ভীষণ ভালো লাগছে। অনেকে আছে বলে না, ভয় পায়, তুই সাহসী বরাবরই, স্যালুট তোকে। আমি বললাম, সত্য লুকানোর মতো ভীরু কাপুরুষ নয় এই রত্না। সত্য অপ্রিয় হলেও সুন্দর, মিথ্যা প্রিয় হলেও কুৎসিত। সত্যের একটা নিজস্ব ক্ষমতা আছে, আলাদা সৌন্দর্য আছে, হোক না তা যতই করুন। আঞ্জুমানকে শুভরাত্রি জানিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালে বাবার সাথে দেখা করলাম দোকানে যাওয়ার আগে। মাও পাশে ছিল। বাবা, কি বিজনেস করব ডিসাইড করছি। খুব ভালো, তা কি করবি? বাবা, রাতে আমার কলেজ ফ্রেন্ড আঞ্জুমানের সাথেও কথা বললাম, আমি পার্লার দিব ঠিক করেছি। মন্দ নয় এটা, চৌরাস্তা শহরমুখী স্থান, চলবে ভালো সেন্টার মতে নিতে পারলে। তুই পারবি তো? টাকা পয়সার বিষয় কিন্তু মা। ইনশাল্লাহ পারবো বাবা, অনার্সে পড়ার সময় শখ করে বিউটি পার্লারের কাজ শিখেছি না, এটাই আমার মন টানছে। এতে সিকিউরিটিও পাকাপোক্ত। লেডিস বিউটি পার্লারগুলোতে মেল পার্সন নো অ্যালাউ। শুরুতে একজন বিউটিশিয়ান নিযুক্ত করব। আঞ্জুমানের পরিচিত মেয়ে আছে নাকি, ও বলল। এছাড়া পাশাপাশি আমি তো বিউটিশিয়ানের কাজ জানি, আর কি কি কিনতে হবে ডেকোরেশনের জন্য তা ইউটিউব দেখে জেনে নিব। রাজনও আমার সঙ্গে থাকতে পারবো। বাসার মতোই হয় পার্লারগুলোর সিস্টেম। ঠিক আছে, তুই প্রস্তুতি নে। এদিকে 3 মাস ঘনিয়ে আসছে, সেই টাকাগুলো হাতে আসুক। আমি তো এখনই বলছি না বাবা, রুম পেতেও তো সময় লাগবে। আঞ্জুমান রুম দেখবে আজ থেকেই, তুমিও খুঁজো। আচ্ছা, আমিও পরিচিত লোক লাগিয়ে দিব মার্কেট প্লেসের পাশেই একটা রুম খোঁজার জন্য। বাবা চলে গেল, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, কি করব সেটা ঠিক হয়ে গেল। নয়তো অনেক নারীর বা মেয়েদের এই সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় বহুদিন। কিন্তু ভিতরে আবারও একটা ধাক্কা খেলাম। কই, বাবাও তো বিয়ে নিয়ে কিছুই বলল না। তাহলে রাবু পারুল ভাবি সিরিয়াস মুডে অমন কথাটা শোনালোই বা কেন আমাকে? কিন্তু সত্যি হলে তো মায়ের কাছে অভিযোগ দেওয়ার কথা। এমন ভাবনায় আমার অনুভূতি ভোঁতা হয়ে গেল। মস্তিষ্কে কোনো কাজই করছে না। রাবু কলেজে চলে গেল, আমার সাথে কথা বলে না রাত থেকেই। মা খেয়াল করেনি, নয়তো জিজ্ঞেস করত। ঠিক করলাম কলেজ থেকে বিকালে আসুক রাবু, নিরিবিলি জিজ্ঞেস করব বিষয়টা। সেদিন অপরাহ্নের দিকে আমার মুঠোফোন বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো বলে সালাম দিলাম। ওপাশ থেকে নীরবতা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কথা না বললে ফোন দেওয়ার মানেটা কি? অভদ্র কোথাকার। হালকা মেজাজে বললাম, কারো কাছে সারা জীবন অভদ্র থাকতে চাই, সেই সুযোগটা তো মুহূর্তের জন্য পাইনি। কেবল বঞ্চিত করেই গেল সে আমাকে। চকিতে বিষম খেলাম। মামুদ ভাই, আপনি চুপ করেছিলেন কেন? মোবাইলে এই প্রথম তোর কণ্ঠ শুনলাম। ভারী মিষ্টি, ভারী কোমল, যেন সদ্য প্রস্ফুটিত হওয়া রক্ত গোলাপ। মাশাআল্লাহ। আমি ইতস্তত বোধ করতে লাগলাম। মনে হলো মামুদ ভাই আমার লজ্জাবনত রাঙা অধরখানি দেখে মিটিমিটি হাসছে। ঠোঁট কামড়ে বললাম, কি বলবেন বলেন। ভনিতা না করেই বলি, তোর সব আমি শুনেছি। তোকে নিয়ে আমার অনুভূতি একই কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। জনমভর তাই থাকবে। বিশ্বাস করানোর জন্য যে কোনো শর্ত মাথা পেতে নিতে রাজি আছি। ভাগিনা হিসেবে রাজনকে তো এমনিতেই অনেক স্নেহ করি। এখন তোদের মা ছেলের দায়িত্ব পেলে আমি নিজেকে সুখী মনে করব। আমি অতি আশ্চর্যজনিত কণ্ঠে বললাম, কি বলছেন এসব মামুদ ভাই? মাথা ঠিক আছে? নইলে হেমায়েত পড়ে যান। প্লিজ পানকৌড়ি, একবার প্রসন্ন হও আমার প্রতি। পৃথিবীর সব পুরুষ এক নয়। যদি তাই হতো তাহলে তোর মা, আমার মা কিভাবে যুগের পর যুগ একজন মানুষের ছায়ায় বেঁচে আছে, সুখে আছে। মামুদ ভাইয়ের এই কথার মর্মার্থ উদ্ঘাটন করতে পারলাম সফলভাবেই। আসলেই তো তাই। জগতের সবাই যেমন ভালো নয়, তেমনি সবাই মন্দও নয়। তবু দোনোমনো শুরু করলাম। আমি এখন রাখছি মামুদ ভাই, ভালো লাগছে না। আচ্ছা, সময় নে, আমি কাকার সাথে কথা বলবো, মাকেও জানাবো। আমার সম্মতি ছাড়া? তোর সম্মতি ছাড়াই। ভালোবাসার মূল্য কেউ না দিলে জোর করে আদায় করে নিতে হয়। ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার নয়।
আত্মবিশ্বাসের সঙ্গে ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে বলল মামুদ ভাই। এদিকে আমাকে প্রতিউত্তর দেওয়ার সুযোগটুকু দিল না তিনি, চট করেই লাইন কেটে দিল মোবাইলের। আমি কেমন যেন গোপনে শিহরিয়া উঠলাম। এই অনুভূতি আমার পরিচিত, অতি চেনা। বিয়ের পর রাজনের বাবার কথা শুনলে স্পর্শ পেলে এমন হতো। তীর তীর করে কাঁপতাম গাছের কচি শাখার ন্যায়। অবশ্য মামুদ ভাইয়ের কথা শুনেও দুই একবার এমন হয়েছে। তখন ছিল আমার বাড়ন্ত বয়স। দৃষ্টি জুড়ে যাই দেখতাম সবই ভালো লাগতো। কি মানুষ, কি ফুল, কি পাখি, সবই। দুরন্তপনায় মেতেছিলাম রাত দুপুর। থাক, সেসব রোমাঞ্চকর বেলা অবেলার কথা নাইবা বলি, নয়তো নস্টালজিক হয়ে যাব। মুহূর্তে নিজের মনকে ব্যস্ত রাখার জন্য নানা আয়োজন করি, যেন মামুদ ভাইয়ের প্রস্তাবে টলে না যাই। অবাক করার বিষয় হলো, মামুদ ভাইয়ের কথা মতে উনি এখনও কাউকে জানায়নি আমার কথা। তাহলে রাবুর কথা সত্যি হলে আমার বিয়ে কার সাথে ঠিক করলো বাবা মা? কার সাথে? এলোমেলো ভাবনায় জড়ানো পায়ে সামনের উঠানে গেলাম মাকে না দেখতে পেয়ে। মা উঠানে বসে বটি দিয়ে নারকেল শলা নিচ্ছে পাতা ছাড়িয়ে। আমি শলাগুলো গুছিয়ে নিচ্ছি হাতে তুলে। মা বিছানা ঝাড়ু তৈরি করবে এই নারকেল শলাগুলো দিয়ে। রাজন অন্যদিকের এক চাচির কাছে রয়েছে। নয়ন সেই উঠানে ফুটবল খেলছে অন্যদের সাথে। রাজন মুগ্ধ দর্শক হয়ে একমাত্র মামার খেলা উপভোগ করছে উৎসুক দৃষ্টিতে। খুব মন চাইছে মাকে জিজ্ঞেস করি রাবুর বলা কথাটা। এমন কল্পনার সুতো ছিঁড়ে যায় উঠানে রাবুর পদধ্বনি দেখতে পেয়েই। আমি পাশে থাকায় রাবু মার সাথেও কথা বলেনি, সোজা ঘরে ঢুকে গেল। রাবুর চেহারার বেশ দেখে দমে গেলাম। তাকে জিজ্ঞেস করতে গেলেই এখন তেড়ে আসবে। মা কাজ করতে করতে বলল, তোর বোনের কি হয়েছে? সকাল থেকেই দেখি গাল ফুলিয়ে রাখছে বেলুনের আকারে। আমি সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত হলাম। বললাম, আমি জানি কারণটা। কি হয়েছে আবার ঢঙির? ওনার আহ্লাদি পানার শেষ নাই, জ্বালাইয়া মারলো আমারে। মায়ের কণ্ঠে রাবুকে নিয়ে বিরক্তির রেশ। বললাম, আমি রাতে ওর গালে থাপ্পড় মারছি, জোরেই দিলাম, তবে থাপ্পড় ছিল একটাই। মায়ের হাত থেমে গেল, নেমে গেল বটি থেকে। সন্ধিৎসু চোখে চাইলেন আমার দিকে, জিজ্ঞেস করলেন, করেছেটা কি হারামজাদি? বোনের হাতেও চড় খাইতে হলো? রাবু গত সন্ধ্যায় আমার সাথে ফাজলামি করছে। কি করছে কবি তো? আমি আসছি শোকের বাড়ি থেকে, মন মেজাজ খারাপ। নামাজ পড়ে জায়নামাজে বসে বসে দুরুদ পড়ছি তহসবিহ হাতে। ও পট করেই বলে উঠল, আপা তোর বিয়ে আব্বা ঠিক করছে, আমরা সবাই রাজি। আর চোখে লক্ষ্য করলাম। আমার কথা শুনে মায়ের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাবুর উপর খেপে গেল। মা বলল, তাহলে ঠিক করেছিস? কিসে খোটায় মনে হয় তারে? বদের হাড্ডি একটা, মন চায় আমিও গিয়ে চেঁচা দিই। আমি তো ভাবছি রাবু আমার নামে বিচার দিবে তোমার কাছে, কিন্তু দেখলাম চুপ। বিষয়টা ব্রেনে ধরল না মা। মা চুপ রইল। রাবু শুনতে পেল আমার কথা। উঠানে এসে ঠোঁট উল্টিয়ে কপাল কুঁচকে বলল, আমার কাছে বলি নাই তার মানে এই না আমি মিথ্যা কইছি। আমি তবদা খেলাম রাবুর কথা শুনে। নিমেষেই মায়ের ফর্সা নাক মুখ লাল হয়ে গেল। মা বটি ফেলে উঠে রাবুর দুই গালে দুই থাপ্পড় বসিয়ে দিলেন। গজগজ করে রাবুকে বললেন, এই বান্দরনি, ফিডার খাস? কিসের পড়াশোনা করিস? সামান্য আক্কেল জ্ঞান নাই? কি বলছে তোর বাপে তোরে? পচাপুটি কোথাকার, পেটে কথা হজম হয় না? ঘর থেকে বাইর হয়ে যা বলছি। মায়ের কথা শুনে বুঝলাম রাবুর বলা সত্যি না হলেও মিথ্যে নয়, সত্য মিথ্যার মাঝামাঝি কিছু একটা হবে। রাবু দুই পা দিয়ে আছাড়ি পিছাড়ি করে মারতে লাগলো ঘরের টিনের বেড়ার মাঝে। আমি বিশেষ ঘাটালাম না রাবুকে। খ্যাপানো ব্যক্তিকে দরদ দেখাতে গেলে প্রশ্রয় পেয়ে সে আরও বেশি খেপে যায়। উঠানের কাজ সব গুছিয়ে নিলাম। মা খোয়ারে হাঁস মুরগি ঢোকাতে ব্যস্ত হয়ে পড়ল। পুকুর ঘাটে গেলাম হাত মুখ ধোয়ার জন্য। পারুল ভাবির সাথে দেখা হলো। ভাবির চোখের চাহনিতে কৌতুক খেলা করছে। নিচু গলায় জানতে চাইলাম, এই ভাবি, কাল যে বললে আমার বিয়ে আব্বা ঠিক করছে, এটা তুমি কিভাবে জানো? ভাবি চারদিকে নজর বুলিয়ে নিল। নেত্রপল্লব না ফেলেই বলল, আমার দেবর মাহমুদ আমার কাছে চুপি চুপি বলছে তোকে বিয়ে করবে, প্রস্তাব পাঠাবে কাকার কাছে। সে তো তোরে আগে থেকেই লাভ করে। তাহলে বললে যে বাবা ঠিক করছে? ওটা বাড়ায়া বলছি, কাকা জানেই না, মাইন্ড করিস না তুই। পারুল ভাবি চলে গেল। আমি ঘাটের উপরে সিঁড়িতে উঠে কিয়ৎক্ষণ দাঁড়ালাম। মুখ তুলে গগন পানে চাইলাম। মাথার উপরে বিস্তৃত রক্তিম আকাশ, শারদীয় সাজলগ্ন, অপূর্ব অকল্পনীয় মন ভালো করা দৃশ্য। তবুও মন ভার হয়েই রইল। পৃথিবীর সব সৌন্দর্য ম্রিয়মান লাগছে আমার কাছে। চারপাশের প্রকৃতিতে ভর করছে ক্রমশ গা ছমছমে নির্জনতা। হাঁটা ধরলাম পা বাড়িয়ে ঘরের দিকে। সন্ধ্যার পরে ইউটিউব ও গুগল দেখে নোটপ্যাডে পার্লারের জিনিসপত্রের লিস্ট দেখে নিলাম সিরিয়াল করে। যদিও বেশ সময় লাগলো বুঝে সুঝে লিখতে। লেখা শেষে আঞ্জুমানকে ফোন দিলাম, জানালাম। সে বলল,
রত্না শুন দোস্ত, হুট করে কিছু কিনে ফেলিস না, আগে পার্লারের জন্য রুম ঠিক হোক। আর তুই পারলে কাল মার্কেটে আয় একবার, এখানে আমার পরিচিত পার্লার রয়েছে, সরাসরি কথা বলবো তুই আমি, কি কি শুরুতেই লাগবে এবং কি কি পরে হলেও চলবে, এসব জেনে নিলে তোর জন্য সহায়ক হবে। ভালো বলছিস আঞ্জুমান, প্রাণ ঢালা ভালোবাসা নিস রে। কিনবো না তো, জাস্ট লিখে রাখছি, কিনবো তো পরেই, কাজ এগিয়ে রাখা বলে যাকে। কিছুক্ষণ কথা বলে আঞ্জুমান থেকে বিদায় নিলাম। মনের ভিতর উসখুস করছে বিয়ের বিষয়টা নিয়ে। মা বাবা যেহেতু নিজ থেকে কিছু বলেনি, বরং মনে হলো লুকিয়ে রাখছে কিছু, তাই তাদের জিজ্ঞেস করার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলি। রাবু থেকে বিষয়টা ক্লিয়ার হতে হবে, কিন্তু রাবুকে এখন কিভাবে কোন মুখে জিজ্ঞেস করব সেটা বড় প্রশ্ন। সব মিলিয়ে একটা বাজে কাণ্ড ঘটে গেল, বিচ্ছিরি অবস্থা। রাবুর জন্য মন পুড়ছে অতিরিক্তভাবে, বেচারি আমার জন্য দুজনের হাতে মার খেলো। ভারী অপ্রস্তুত অবস্থায় পড়ে গেলাম। ভেবে দেখলাম 2-3 দিন যাক, রাবু একটু নর্মাল হোক, তখন জেনে নেওয়া যাবে। এত অস্থির হয়ে এখন কোনো লাভ নেই। আমি ও রাবুর মাঝখানে রাজন ঘুমিয়ে আছে, রাবু কোনো কথাই বলছে না আমার সঙ্গে, বিছানার এক পাশ হয়ে ঘুমিয়ে গিয়েছে। আমার ঘুম আসছে না। সত্যি বলতে সেই নিশিরাতের নিস্তব্ধতায় মামুদ ভাইয়ের কথাগুলো বারবার উকিঝুঁকি দিতে লাগলো মনের আরশিতে। চাইলেও সরাতে পারছি না তাকে। ভোলার জন্য ঘুমে ট্যাবলেট ইপনিল খাই, তন্দ্রা ঘরে হেলে পড়ি অল্প সময়ের ব্যবধানেই। পরের দিন রাজনকে মায়ের কাছে রেখে বেরিয়ে পড়ি। আঞ্জুমানের ফাস্টফুড দোকানে যাই, ও জোর করে অনেক কিছু খাওয়ালো। পরে ওকে নিয়ে সেই পার্লারে যাই, অনেক না জানা কিছু জানলাম, সঞ্চিত হলো নতুন অভিজ্ঞতা। 2 দিন পর রাতে মামুদ ভাই ফেসবুকে মেসেজ দিল, কেমন আছিস পানকৌড়ি, কবে দিবি ডুব সাঁতার, আসবি কবে আমার কাছে। আমাকে ছোটবেলা থেকে প্রকাশ্যেই পানকৌড়ি বলে ডাকে মামুদ ভাই। আমি পুকুরে গোসল করতে নামলে এক ঘাটে ডুব দিয়ে আরেক ঘাটে গিয়ে ভেসে উঠতাম মরা মাছের মতো। এদিকে অন্যরা আমাকে পানিতে এদিক সেদিক চেয়ে খুঁজতো। মামুদ ভাই 2-4 দিন দেখে গিয়েছে। এমন এক দুপুরে মাকে বলে ওঠে, চাচি ওর স্বভাব দেখি পানকৌড়ির মতন, ডুব দিয়ে অন্যদিকে গিয়ে ভেসে ওঠে, ওর নাম দিলাম আমি পানকৌড়ি। নামটা সুন্দর না চাচি? মা হেসে সায় দিত মামুদ ভাইয়ের কথায়। মায়ের বড় ছেলে নেই বলে মামুদ ভাইকেই মা বেশি ভালোবাসে। মা তখন বলছে, তুই নাম দিছিস তাই তুই ডাকিস বাপ ওই নামে, আর কারো ডাকার দরকার নেই। তখন মামুদ ভাই আমার চুলের ঝুঁটি ধরে টান মেরে, কিরে পানকৌড়ি, তোর নামের নিবন্ধন তো করে ফেললাম, তোর আপত্তি আছে? আমি 32 দাঁতের পাটি মেলে ধরে খিলখিলিয়ে হেসে উঠতাম, কিছুই বলতাম না। এক দৌড়ে অন্যদিকে ছুট দিতাম চঞ্চল চড়ুই পাখির মতো। এই গল্প আমার আজকালকার নয়, কিশোরী বেলার। আমি মেসেজ সিন করে চুপ করে আছি। খানিক পরে মনে যা আসলো লিখলাম, কিছু একটা ভেবে কেটে দিলাম। মামুদ ভাইয়ের আইডি থেকে পুনরায় মেসেজ এলো, এত সময় যা টাইপিং করেছিলি লিখে এগেইন সেন্ড কর, কুইক। আপনি কি বেকার মামুদ ভাই, আর কোনো কাজ নেই? আমি টাইপিং করেছি তাও ফলো করেছেন? আমি তোর চিরদিনের ফলোয়ার, জীবনের ফলোয়ার, ফলো যে করতেই হয় পানকৌড়ি। কে পানকৌড়ি? কিসের পানকৌড়ি? আমার সুন্দর একটি নাম রয়েছে, রত্না। তুই আমার যৌবনকালের উড়ন্ত পানকৌড়ি, তোতে মন ডুবছে সারাক্ষণ। তুই সকাল সন্ধ্যাকালে চুপটি করে বসে থাকিস আমার হৃদয় বৃক্ষ শাখে। তুই দুষ্টুমিতে মেতে বর্ষার একলা দুপুরে শীষ দিয়ে যাস আমার সরস প্রেমের খেতে। মামুদ ভাইয়ের এই কাব্যিক নিবেদনে কি রিপ্লাই দেব বুঝে উঠতে পারলাম না। শুভরাত্রি বলে অফলাইনে চলে এলাম, কিন্তু নিজের অজান্তে অনাগ্রহে সুপ্ত চিত্তখানি তাকে নিয়ে কল্পনায় ফানুস উড়াতে লাগলো। একদিকে মামুদ ভাইয়ের আকুল করা হাতছানি, আরেকদিকে বাবা নাকি বিয়ে ঠিক করলো। মানসিক টানাপোড়েন ও দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলাম। বেঁচে উঠাই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে আমার জন্য। 2 দিন কেটে গেলে একটু আধটু করে রাবু আমার সাথে কথা বলা শুরু করলো। তবে সেই পরিবেশটা আমি ক্রিয়েট করেছি। রাবুকে বুকে টেনে নিয়ে সরি বলেছি, এটা ওটা বানিয়ে সামনে নিয়ে গিয়েছি। রাবুও বুঝতে পারলো আমারও ভুল ছিল না ওকে চড় মারাতে। 1 সপ্তাহ হলো ডিভোর্সে 3 মাস পূর্ণ হয়েছে। রাজনের বাবা আমাকে ফোন দিয়ে কখন কবে কোর্টে থাকতে হবে জানিয়ে দিল, এবং এও বলল সেই সব কাগজপত্র গুছিয়ে রেডি করে রাখবে। আমি আচ্ছা বলে রাখলাম। গুরুত্বপূর্ণ কথার বাইরে একটি শব্দও সে উচ্চারণ করেনি। নিশ্চিত হলাম শিরিন তাড়া দিয়ে এটা করাচ্ছে, নয়তো কখনো আবার সে আমাকে নিয়ে যায়, রিস্ক থেকে যায়। আজ একটি চিরবন্ধন আনুষ্ঠানিকভাবে ছিন্ন হবার দিন। ভিতরটা কেন জানি পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার জন্য নয়, আমার রাজনের জন্য। ব্রোকেন পরিবারের সন্তান হয়ে সে বেড়ে উঠবে, বেঁচে থাকবে পিতৃ পরিচয়হীন হয়ে। ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল। আমরা সবাই গেলাম কোর্টে। সে এবং তার রিলেটিভ 2 জন পুরুষ ছিল। আমি এদের তেমন চিনি না। আমি মুখ না ঢেকেই মাথায় হিজাব বেঁধেছিলাম। রাবু চোখের ইশারায় আমাকে বলছে,
আশরাফুল নাকি বারবার আমার মুখের দিকে দেখছে। সে লেনদেন নিয়ে ঝামেলা করলো না, প্রাপ্য টাকা পুরোটাই দিল। রাজনের জন্য মাসান্তে খরচ কত দিবে তাও চূড়ান্ত হলো। আমি তার দিকে এক পলকও চাইনি, বরং সজাগ ছিলাম দৃষ্টি যেন না পড়ে। সেটাও নাকি সে পরখ করে দেখছে। এমন হীন আর কুৎসিত মানসিকতার মানুষের দিকে ভুল করে তাকাবার রুচিবোধ নষ্ট হয়ে গিয়েছে সেই কবেই। সে হঠাৎ করে আমাকে অনুরোধের ভঙ্গিতে বলে উঠল, রত্না, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে একাকী। আমি প্রয়োজন মনে করি না একদম। বিরস কণ্ঠে অন্যদিকে চেয়ে বললাম, গলায় তেজের ঝাঁপি ঠেলে। সে মা বাবার কাছে মাপ চেয়ে আর্জি করলো আমাকে যেন বলে তার সাথে কথা বলতে। আমার পক্ষের কেউই তার ভুলানো কথায় গলে গেল না। আমি কোর্টে উকিলকে বললাম, আমি সাইন কোথায় করব, পেপারস দেন। সে অসহায়ের মতো মুখ করে মায়া মায়া কণ্ঠে আমাকে বলল, না রত্না, প্লিজ আমার কিছু কথা শোনো সাইন করার আগে। আজকের গল্পটি এই পর্যন্তই থাক। পরের পর্বগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।